second chapter, collection of the statistical data. তো সেখানে আমরা যেটা বলছিলাম যে কালেকশন অফ অবজারভেশন এক্সপ্রেসড ইন নাম্বার ইজ কল্ড দ্য ডেটা। এই কালেকশন অফ অবজারভেশন এক্সপ্রেসড ইন নাম্বার ইজ কল্ড দ্য ডেটা। তো আমাদের ডেটার আবার দুটা টাইপ ছিল, একটা ছিল প্রাইমারি ডেটা আর একটা ছিল সেকেন্ডারি ডেটা। বা সোর্স অফ ডেটা হচ্ছে দুটা, প্রাইমারি সোর্স এন্ড দ্য সেকেন্ডারি সোর্স। when they are collected on the in direct field of inquiry, then this is called the primary data. যখন আমরা ডিরেক্ট ফিল্ড থেকে ডেটা কালেকশন করি। সেকেন্ডারি যেটা আমরা বলছিলাম যে যখন কোনো একজন রিসার্চার বা কোনো একজন স্কলার বা কোনো একজন ইনভেস্টিগেটর ডেটা কালেকশন করছে বা কোনো একটা রিপোর্ট তৈরি করছে, সেখান থেকে আমরা যদি ডেটা ইউজ করি, যে সেকেন্ডারি সোর্স বা সেকেন্ডারি ডেটা। তো সেক্ষেত্রে নিউজ পেপার, টেলিভিশন, এখান থেকে আমরা সেকেন্ডারি সোর্স এগুলা গত ক্লাসে পড়াইছিলাম। তো এখানে অ্যাডভান্টেজটা আমরা গত ক্লাসে দেখাচ্ছিলাম, অ্যাডভান্টেজ অফ প্রাইমারি ডেটা, যে প্রসেস অফ কালেকশন অফ প্রাইমারি ডেটা, এটা আমরা পড়াইছিলাম যে আমরা একটা ওয়েতে ডেটা কালেকশন করতে পারি। যেটা by direct factual observation, by direct investigation, by sending questionnaires, and by sending scheduled full page investigation. These four ways we can collect our data. ডেটা কালেকশনে প্রাইমারি ডেটা বা রিলেটিভ ডেটা কালেকশনে কিছু স্টেপ আছে, সিস্টেমেটিক স্টেপ আছে। তো আমরা ওই স্টেজগুলো অ্যাপ্লাই করে আমরা বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্সে ডেটা কালেকশন করতে হবে, অবশ্যই সেটা সিস্টেমেটিক ওয়েতে বা হ্যাভাজার্ড ভাবে ডেটা কালেকশন করলে সেটাকে আমরা বলবো না। তো ডেটা কালেকশন সিস্টেমেটিক ওয়েতে কালেকশন করবো। তো সেই ক্ষেত্রে সিস্টেমেটিক ওয়েতে কালেকশন করতে গেলে সেখানে কিছু স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করে ডেটা কালেকশন। তো এখানে আমরা দেখাইছি যে 6টা স্টেপ আছে ডেটা কালেকশন। তো এই 6টা স্টেপ আমরা অ্যাপ্লাই করে ডেটা কালেকশন করব। তো প্রথমটা ছিল প্ল্যানিং, দেন the second one is the planning questionnaire, collection of data, reading the returns, analysis of data, and interpretation, and finally preparation of report. Then 6 steps you have to follow while you collect the data. তো আমরা প্রথম স্টেপটা ছিল প্ল্যানিং। প্ল্যানিং ইজ দ্য doing anything before or prediction of the future activities or preset the future activities is called the planning. তো এখানে আমরা প্ল্যানিং এর আমরা গত ক্লাসে প্ল্যানিং ফার্স্ট স্টেপটা আমরা দেখলাম যে প্ল্যানিংটা আমরা রিসার্চটা করব, অবজেক্টিভসটা কি, রিসার্চটা অবজেক্টিভসটা কি, ডেটা কালেকশনের অবজেক্টিভস কি, আপনার ডেটা কালেকশনে সেটা প্রাইমারি সোর্স হবে না সেকেন্ডারি সোর্স হবে, সেটা স্যাম্পল সার্ভে হবে না কম্পিউটার এনালাইসিস হবে, তারপরে আপনার ডেটা ইনফরমেশনের ইউনিটটা কি হবে সেটা আমরা আগে সেটিং করে নেব। তো ডিগ্রি অফ অ্যাকুরেসি, আমাদের ডেটা কালেকশনের অ্যাকুরেসিটা 100% হবে না 90% হবে, 90% হবে, এগুলো আগেই প্ল্যানিং এর মধ্যে আছে। তো সেকেন্ড আমরা এখান থেকে আমরা শুরু করতে পারি। আমরা গত ক্লাসে এখানে স্টপ হয়েছিলাম। তো ডেটা কালেকশনের আমরা আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ফ্রেমিং দ্য কোশ্চেনিয়ার। আমরা ডেটা কালেকশনটা করার জন্য আমাকে কিছু কোশ্চেন সেটআপ করতে হবে। যদি কোশ্চেন সেটআপ না করি তখন আপনি যদি একজন ইনভেস্টিগেটর বা রিসার্চার হন, ডেটা কালেকশন করবেন, আপনাকে আপনার প্রোডাক্টের ডেটা কালেকশন করবেন বা আপনার ব্যাংকের ডেটা কালেকশন করবেন, যে কোনো প্রফেশনে আছে সেই প্রফেশনের ডেটা কালেকশন করবে কোনো একটা অবজেক্টিভসকে বেস করে। তো সেই ক্ষেত্রে যদি আগে থেকেই কোশ্চেন সেটআপ না করা হয় যে আমি যাকে ডেটা কালেকশন করবো তাকে কি কি কোশ্চেন করবো, আগে থেকে সেটআপ না করি তো পরবর্তীকালে সেটা ভুল হতে পারে বা আপনার মনে নাও থাকতে পারে, বা লিখিত আকারে রিটেন না থাকলে পরে আপনি ডেটা কালেকশন করলেন পরবর্তীকালে আপনার মাথার মধ্যে থাকবে না কোনো কিছু। সেজন্য আপনার আগে থেকে যেটা আপনার কোশ্চেনটা সেটআপ করে নিয়ে তারপরে আপনাকে ফিল্ডে যেতে হবে, ডেটা কালেকশন করতে যেতে হবে। কোশ্চেন মিন্স দ্য সেট অফ কোশ্চেন। সেট আপ কোশ্চেন অনেকগুলো কোশ্চেন থাকবে। তো কোশ্চেনটা সেট আপ করতে হলে আপনাকে কি কি
পয়েন্ট কেয়ারফুলি কনসিডার করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে স্কেডিউল অফ দ্য কোশ্চেন মাস্ট নট বি লেন্দি। যে আপনার যে অ্যাপ্লিকেশনের যে স্কেডিউল ওটা হচ্ছে যে 2-3 ঘন্টা ধরে আপনি একজনকে ডেকে নিয়ে বলেন যে ভাই আমার একটা ইনফরমেশন দরকার, আমি অমুক কোম্পানি থেকে আসছি, আমার প্রোডাক্টের ডিমান্ড সম্বন্ধে একটু জানতে চাই বা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে একটু জানতে চাই। তো আপনি যদি 2-3 ঘন্টা ধরে তাকে কোশ্চেন করেন তো সে কিন্তু বিরক্ত হবে, শেষ পর্যন্ত আপনি কিন্তু ডেটা কালেকশন করতে পারবেন না। সো আপনাকে স্কেডিউল ঠিক করতে গেলে সেটা যেন আপনার লেনদেন না হয়, শর্ট টাইমের মধ্যে যেন কোশ্চেনের 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে যেন কোশ্চেন সবগুলা ফিল আপ করা সম্ভব হয়। তো এই ধরনের আপনাকে কোশ্চেন তৈরি করতে হবে। তো আর একটা পয়েন্ট যেটা আপনাকে কেয়ারফুলি কনসিডার করতে হবে আপনার কোশ্চেন ফ্রেম করতে গেলে বা কনস্ট্রাক্ট করতে গেলে, সেটা হচ্ছে যে কোশ্চেন মাস্ট বি সিম্পল, ব্রিফ এন্ড আনএম্বিজিয়াস। কোশ্চেন মাস্ট বি সিম্পল, ব্রিফ এন্ড আনএম্বিজিয়াস। অর্থাৎ সিম্পল কোশ্চেন করতে হবে, কোনো ধরনের কমপ্লেক্স কোশ্চেন করা যাবে না। আমরা জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে আপনার ইলিটারেট। তো আমরা 60% বলি যে লিটারেট। 60% মানে যে তারা শুধুমাত্র স্বাক্ষর করতে পারে 60%। তো কোনো মতে নাম টাম লিখতে পারে, তো 60%। এখন এই ধরনের পাবলিকের কাছে যদি আপনি ডাটা কালেকশন করতে যান এবং যদি বলেন যে আপনার মায়ের চাচাতো ভাইয়ের খালাতো বোনের চাচাতো বোন কি হয়, তাহলে তার পক্ষে কিন্তু আপনার অ্যান্সার দেওয়া সম্ভব। এটা অনেক ক্রিটিক্যাল একটা কোশ্চেন। তো সিম্পলি আমরা তাকে কোশ্চেন আমরা ফ্রেম করি, ইজিয়েস্ট ওয়েতে আমরা যেন সে ইজি ভাবে কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। Question should be so framed so as to elicit only one of the possible answer, yes or no. তো আমরা চেষ্টা করবো যে কোশ্চেনটা যেন ইয়েস নো টাইপের হয়। তো সেই ক্ষেত্রে ইজিলি যে কেউ অ্যান্সার দিতে পারে। আপনি ম্যারিড না আনম্যারিড, ইয়েস অর নো, এরকম। আপনি জব করেন না, ইয়েস অর নো। জব, আমরা যদি জব স্ট্যাটাস দিই, ইয়েস অর নো, এই টাইপের যদি কোশ্চেন করি তাহলে আমরা ডেটা কালেকশন করতে ইজি। আর একটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাটার যেটা কোশ্চেন তৈরি করতে গেলে কনসিডার করতে হবে, পার্সোনাল কোশ্চেন আপনি দেন না, কোনো পার্সোনাল কোশ্চেন করা যাবে না। People are reluctant to disclose such facts. No question should be asked as to hurt the feeling or sentiments of the informant. আমি কোনো একটা ধর্ম নিয়ে কথা বললাম বা পার্সোনাল কোনো একটা ম্যাটার নিয়ে কথা বললাম যে সে হার্ট ফিল করে, এই ধরনের কোশ্চেন গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। পার্সোনাল কোশ্চেন গুলো, কোশ্চেন শুড বি অবজেক্টিভ ম্যাটার। ঠিক চিহ্ন যদি বেস্ট হয়, আমি বললাম যে এই প্রোডাক্ট সম্বন্ধে আপনি অভিমত দেন, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস প্রোডাক্ট। বললাম এগ্রি, ডিসএগ্রি, হাইলি এগ্রি, হাইলি ডিসএগ্রি, লিগাল স্কেলে যে 5টা স্কেলে যে কোশ্চেন আছে, যদি অবজেক্টিভ টাইপের কোশ্চেন ঠিক চিহ্ন, তো সেই ক্ষেত্রে ইজিলি অ্যান্সার করা টাইমও কম লাগে। The units of which information are collected should be precise. আপনি ডেটা কালেকশন করবেন ইনকাম, তো আমাদের নিজে ইনকামের ইউনিট হচ্ছে আপনার টাকা। তো ডেটা কালেকশনের ইউনিটটাও আপনাকে ক্লিয়ারলি স্পেসিফাই করে দিতে হবে। রিপন দা আপনার অফ করেন তো, মাইক্রোফোন অফ করেন, মিউট করে দেন। তো আমাদের যদি এজ কালেকশন করি যে আপনার এজ কত, আমরা জানি এজের ইউনিট হচ্ছে আমার বছর। তো ডেটা কালেকশন করার সাথে সাথে ওখানে আমাদের ইউনিটটাকে স্পেসিফাই করে প্রিসাইজ করে কোশ্চেনের মধ্যে। তো আমরা জানি যে বিকাশে কিন্তু আমরা যদি অ্যাকাউন্ট খুলি বা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি বা আপনারা ভর্তি হয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা ওটা একটা কোশ্চেন আপনার ডাটা কালেকশন করা হচ্ছে, ওখানে আপনার সবকিছুই ওখানে আছে। আপনার ইনকাম, আপনার ফ্যামিলির ইনকাম, আপনার গ্রাজুয়েশনের ইনফরমেশন, এভরিথিং ওখানে আছে। তো ওই যে আপনার যদি গ্রাজুয়েট বা আপনার যদি এস যদি ওখানে থাকে, তো ওখানে পাশে দেখবে যে বসে লেখা। তো এই ইউনিটটা সেট আপ করতে হবে। The arrangement of questions should be made in such a way that an easier and systematic flow of answer may come out. কোশ্চেনটা সিস্টেমেটিক হয়েছে। আমি যদি আপনার নাম জিজ্ঞেস না করে আগে বললাম যে আপনার বিয়ে করছেন কিনা বা আপনার বাবার নাম, রিপন স্যার আপনি একটু মিউট করেন, আপনার শব্দ হচ্ছে। স্যার মিউট করছি তো স্যার। মিউট হয়নি, এবার
তো আমাদের সিস্টেমেটিক ওয়েতে কোশ্চেন করতে হবে, স্টেপ বাই স্টেপ কোশ্চেন করতে হবে। তাছাড়া পরে কোশ্চেন আগে করা যাবে না, আগে কোশ্চেন আপনার কোশ্চেন তৈরি করতে গেলে দেখতে পাবেন যে কোনটা করে কোনটা দেওয়া যায়। এই সিস্টেমেটিক ওয়েটা আপনাকে কোশ্চেন তৈরি করার সময় সেটা করতে হবে। আমরা যদি কোনো একটা কোশ্চেন তৈরি করি, ডাটা কালেকশনে কোনো সবচেয়ে কোশ্চেন তৈরি করতে হবে। আপনি যে কোনো রিসার্চ করতে চান, আপনাকে কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেন তৈরি করতে গেলে আমরা এই পয়েন্টস গুলো আমরা কেয়ারফুলি কনসিডার করব। আমাদের অবজেক্টিভস ওকে, আমরা ধরেন অবজেক্টিভ সেটা করছি যে আমরা কোনো একটা উপরে রিসার্চ করব, যে আপনার ফিনটেকের উপরে রিসার্চ করব বা ফিমেল এমপাওয়ারমেন্টের উপরে আমরা রিসার্চ করব, বা ব্যাংকিং সার্ভিস সম্বন্ধে আমরা রিসার্চ করতে চাই, যে কতজন পার্সন ব্যাংকিং ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই সম্বন্ধে আমরা রিসার্চ করতে চাই। তো সেই ক্ষেত্রে ওটা আমাদের অবজেক্টিভ সেটআপ হয়ে গেছে। অবজেক্টিভ সেটআপ করার পরে ওটা ফার্স্ট স্টেপ ছিল। তারপর সেকেন্ড স্টেপে আমরা কোশ্চেনার তৈরি করছি, আমরা কোন কোশ্চেনার আমরা পারি, ওটা কোশ্চেনারও ওকে। এখন আমাদের কি সব কিছু ফাইনাল হবে, এখন আমাদের ফিল্ডে নাম ফিল্ডে নাম হচ্ছে ডাটা কালেকশন। তাহলে আমাদের 3 নাম্বার স্টেজে বা 3 নাম্বার স্টেপে যে সেটা হচ্ছে আমাদের উই হ্যাভ টু কালেক্ট দা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। We have to collect the statistical data. There are two ways we can collect the data. They are as follows. আমরা দুইটা ওয়েতে ডাটা কালেকশন করতে পারি। যে কোশ্চেনারটা যে তৈরি করলাম সেটা কি করতে পারি, কোশ্চেনার মে বি সেন্ড টু দ্য রেসপন্ডেন্টস, মানে যে অ্যানসার দিবে কোশ্চেনার, কোশ্চেনার মে বি সেন্ড টু দ্য রেসপন্ডেন্টস বাই পোস্ট, and request may be made to send the completed form also by post. আমরা কোশ্চেনারটা পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে পারি, যে বিভিন্ন ঠিকানায় আমরা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনারা একটু কোশ্চেনারটা ফিল আপ করে আমাকে আবার পুনরায় পোস্টে পাঠান। So this method may have many advantages, such as this is least expensive and vast areas can be covered. যেহেতু পোস্ট অফিসের মাধ্যমে করতেছি সেক্ষেত্রে আমাকে ফিল্ডে যেতে হতো না, আমি একদিনের মধ্যে সারা বাংলাদেশে অনেকগুলা রেসপন্ডেন্টের কাছে আমরা মেইল পোস্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা খরচও কম। আমি যদি পার্সোনালি যেতাম তাহলে আমাদের গাড়ি ভাড়া লাগতো, বা কোনো একটা পার্সনকে নিয়ে যেতে তাকে পে করা লাগতো। তো সেই ক্ষেত্রে এরিয়াও কভার করা সম্ভব হতো না। কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে বা এর মাধ্যমে ডাটা কালেকশন করলে হিউজ এরিয়া আমরা কভার করতে পারি। Then the second advantage that the second advantage that is it requires the less time. আমরা যদি এই মেথড অ্যাপ্লাই করি তাহলে আমাদের অল্প সময় লাগে। পোস্ট অফিসের মাধ্যমে যেহেতু আমরা পোস্ট অফিসে দিয়ে দিলাম, ওরা 1-2 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে হিউজ এরিয়া কভার করতে পারলাম, সময় কম লাগে। রেসপন্ডেন্ট ফিল ফেয়ার স্যার নয়েজ আসতেছে স্যার। এই যে লিয়াকত স্যার কি আছেন স্যার? স্যার আপনার মাইক্রোফোনটা অফ করেন তো লিয়াকত স্যার। জি নয়েজ আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ এখন ঠিক আছে। রেসপন্ডেন্টস ফিল ফ্রিয়ার টু অ্যানসার কোশ্চেনস দেন আদার ম্যাটার। আমরা আগে বললাম যে পার্সোনাল কোশ্চেন সাধারণত যদি করি তাহলে তারা দেয় না, রিল্যাক্টেড। If you ask the personal question, the respondents are reluctant to answer the questions. But if you send the questionnaire by mail, then the respondent feel free to answer any type of personal questions. So সেই ক্ষেত্রে these are the three advantages that if you follow this method of collecting the data. এটা আমরা একটা মেথড অ্যাপ্লাই করতে পারি। আর একটা মেথড হচ্ছে another method is to employ suitable persons as investigations and to train them for collection of data. যেমন হচ্ছে গভর্নমেন্ট সেন্সাস করে, আদমশুমারি করে, ইকোনমিক সার্ভে করে, বা বিভিন্ন সময় আপনার ইলেকশন। বুঝতে পারিনি, কিছু বললেন? আর একটা মেথড হচ্ছে গভর্নমেন্ট যেমন করে, আপনার সেন্সাস যখন করে, আদমশুমারি করে, তখন তারা কি করে, তারা হচ্ছে যে আপনার কিছু পার্সনকে, শেখ হাসিনা তো নিজে ডাটা কালেকশনের জন্য আসে না, বা কোনো মন্ত্রী ডাটা কালেকশনের জন্য আসে, তারা আপনার কিছু ইনভেস্টিগেটরকে আপনার ট্রেন আপ করে তাদেরকে স্যালারি পে করে তারা হচ্ছে ডাটা কালেকশন পায়। তো আমরা ওই মেথড অ্যাপ্লাই করতে পারি, কিছু পার্সনকে আমরা হায়ার করতে পারি, হায়ার করে তাদেরকে ট্রেন আপ করে কোশ্চেনার দিয়ে বললাম ডাটা কালেকশন নিয়ে আসে। তো এইভাবে আমরা ডাটা কালেকশন করতে পারি।
These investigators then interview the respondents, ask questions as per the questionnaire, and note down their answers. So these are the two methods that you can collect data uh, for your research, for your survey. This is the third step of collecting the data, is the collection of data. তো আপনার কালেকশন হয়ে গেছে, কোশ্চেনিয়ার সব ডেটা কালেকশন করে নিয়ে আসলেন। এখন আপনাকে করতে হবে, আপনার উদ্দেশ্য ছিল যে একটা ডিস্ট্রিক্টের আপনার ইনকাম কত, একটা এভারেজ ইনকাম বের করতে চান যে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষদের এভারেজ ইনকাম অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে বেশি না কম। এখন ইনকামটা বের করতে যে আপনি অনেক কোশ্চেন থাকে, আপনার আননেসেসারি কোশ্চেন করবে, আপনার নাম কি, ভালো আছেন, আপনি মেল না ফিমেল, আপনার বাসা কোথায়, আপনি কি করেন। তো ওই একটা অ্যান্সার নেওয়ার জন্য আমরা অনেকগুলো কোশ্চেন করছি। তো সেই ক্ষেত্রে আননেসেসারি কোশ্চেন গুলোকে আপনাকে বাদ দিতে হবে। সেটাকে বলে এডিটিং। সেটাকে বলা হচ্ছে এডিটিং, যেটা আপনার দরকার যে ইনকাম কত 20,000 টাকা নিলেন, বাকিগুলো বাদ, ইনকনসিস্টেন্ট যেগুলো সেগুলো আপনি অমিট করে দিবেন। তো দিস ইজ কল্ড দ্য এডিটিং। এখন এডিটিং করার পর আপনি 20,000 টাকা পাইলেন, ওই লোকের ইনকাম, দিস ইজ কল্ড দ্য রিটার্ন। এডিটিং করার পর যেটা পাবেন দিস ইজ দ্য রিটার্ন। তো আপনাদের প্রতি স্টেপে যে আপনার এই স্টেপটা ফলো করতে হবে, যারা এডিটিং করতে হবে এবং আপনার এডিটিং করার পর যেটা পাবেন দিস ইজ দ্য রিটার্ন। আপনার সবকিছু এডিটিং শেষ, আপনার ডাটা অরিজিনাল যেটা দরকার সেটা আপনার চলে এসে স্ক্রুটিনাইজ করে আপনার হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, সেটা অ্যানালাইসিস করবেন, যে এভারেজ ইনকাম বের করতে চান বের করতে পারেন। এখন আপনাকে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে ডাটা অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, আমরা পরবর্তীকালে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস দিয়ে কিভাবে ডাটা অ্যানালাইসিস করে সেগুলো আমরা শিখব। তো অ্যানালাইসিস করা হয়ে গেল, পরে আপনাকে শুধু অ্যানালাইসিস করলেই হবে। যেমন একটা ফার্মাসিস্ট একটা ওষুধ তৈরি করছে, রিসার্চ একটা ওষুধ তৈরি করছে, ড্রাগ তৈরি করছে, করা পর্যন্ত শেষ, কিন্তু তাকে এক্সপ্লেইন করতে হবে, ইন্টারপ্রিটেশন দিতে হবে যে এই ড্রাগসের আপনার কি আপনার ফ্যাসিলিটি আছে বা কোন রোগটা সারে। তো সেই ক্ষেত্রে যে কোনো অ্যানালাইসিসের করার পরেও আপনাকে সেটা ইন্টারপ্রিটেশন করতে হবে, এক্সপ্লেনেশন করতে হবে। তো আপনার ডাটা অ্যানালিসিস ফিফথ স্টেপে যে ডাটা অ্যানালিসিস করবেন, সেটা ইন্টারপ্রিটেশন করবেন। ইন্টারপ্রিটেশন করা শেষ, এখন আপনি যদি সেটা পাবলিশ না করেন তো মানুষ তো জানবে না যে আপনার রিসার্চ করে আপনি কি পাইছেন, বা আপনি যে রিসার্চ আছে সেটা মানুষ জানবে না, বা আপনি যে এখন নতুন একটা জিনিস ডিসকভার করছেন, ইনভেন্ট করছেন, সেটা সবাই জানবে। তো আপনাকে এটা রিপোর্ট আকারে তৈরি করতে হবে, করে সেটা পাবলিশ করতে হবে। ঠিক আছে, আপনার সেটা রিপোর্ট তৈরি করবেন, সেটা আর্টিকেল হোক বা নিউজ পেপারের জন্য আপনার কলাম হোক, যে কোনো কিছু হোক, আপনাকে সেটা রিপোর্ট আকারে তৈরি করে প্রিপার করতে হবে, এবং সেটা আপনি বিভিন্ন জার্নালে, নিউজ পেপারে বা যে কোনো জায়গায় পাবলিশ করবেন। এখন আপনার দিস ইজ দ্য সিস্টেমেটিক প্রসিডিউর or systematic steps of collecting the statistical data. These are the 6 steps of that you have to follow while you collecting the statistical data. তাহলে প্রথমটা কি ছিল, প্ল্যানিং করতে হবে কিসের উপর ডাটা কালেকশন করবেন। সেকেন্ডটা ছিল আপনার কোশ্চেনার তৈরি করবেন। থার্ড স্টেপ ছিল কালেকশন করবেন ডাটা। ফোর্থ স্টেপে আপনি কি করবেন, ডাটা এডিটিং করবেন। ফিফথ স্টেপে যে আপনি অ্যানালাইসিস করবেন, আর লাস্ট স্টেপে যে আপনি সেটা রিপোর্ট আকারে তৈরি করে পাবলিশ করবেন। তো এখন এই রিপোর্ট যে তৈরি করলেন, পরবর্তীকালে আপনার রিপোর্টটা আপনার সাইটেশন হবে, আপনার বিভিন্ন আর্টিকেলে জার্নালে পাবলিশ করবেন, কেউ যদি আপনার দেখে, আপনার ডাটা যদি ইউজ করে, তার কাছে সেটা হয়ে যাবে সেকেন্ডারি সোর্স। আপনি সেটা প্রাইমারি ভাবে ডাটা কালেকশন করছেন, কিন্তু অন্য কেউ যদি সেটা ইউজ করে, তার কাছে সেটা হয়ে যাবে সেকেন্ডারি সোর্স। যেমন আমরা বিভিন্ন সময় যে অনেকে ব্যাংকে জব করেন, ব্যাংকের সাথে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে। তো আমরা যদি অ্যানুয়াল রিপোর্ট থেকে ওই ব্যাংকের অ্যাসেট কত, ওই ব্যাংকের লায়াবিলিটি কত, ওই ব্যাংকের কারেন্ট অ্যাসেট কত, ডেট ইকুইটি রেশিও কত, বা অন্য যে কোনো কিছু প্রফিট কত, আর্নিংস কত, ইপিএস কত, এইগুলো যদি আমরা ওখান থেকে নেই, তাহলে আমরা সেটা সেকেন্ডারি সোর্স হিসেবে ইউজ করি। তো এখানে this are the procedures of collecting the statistical data. এখন এখানে আছে আপনার সোর্স অফ সেকেন্ডারি ডেটা। আমরা আগে যেটা করলাম সেটা আমরা প্রাইমারি ডাটা কালেকশন করে এইভাবে ডাটা কালেকশন করে দিতে পারি। এখন সেকেন্ডারি ডাটা সোর্স গুলো কি, যে কোনো কিছু যদি আপনি আর্টিকেল হোক, ইউএন, আপনার আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জাতিসংঘ, ইউনেস্কো, হু, হেলথ অর্গানাইজেশন,
বা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক বা চেম্বার অফ কমার্স বা যে কোনো ইনকোয়ারি কমিটি, প্রতিষ্ঠানে আগুন লাগছে, আপনি একটা কমিটি করলেন যে অনুসন্ধান করলেন যে কি জন্য আগুন লাগছে, তারা রিপোর্ট থেকে ডাটা কালেকশন করে রিপোর্ট পাবলিশ করলো, ওখান থেকে যদি আপনি ওরা একটা সেকেন্ডারি সোর্স হয়। তারপরে আমি একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার, আমি ধরেন 500 আর্টিকেল পাবলিশ করছি, তো সেটাও ইন্ডিভিজুয়াল রিসার্চার যারা তারাও পাবলিশ করে বিভিন্ন জার্নালে, তো সেগুলো হয়ে যাবে আপনাদের কাছে সেকেন্ডারি সোর্স। বা নিউজ পেপার, টেলিভিশন, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি সোর্স। টু প্রসিডিউরস অফ কালেকশন অফ ডেটা, আমরা দুইটা রকম ভাবে ডাটা কালেকশন করতে পারি। আর একটা যেটা বাই কম্পিউটার ইনোভেশন আমরা আগে বলছি, যদি আমরা প্রতিটি পার্সনের কাছে যে ডেটা কালেকশন করি, যেমন গভর্নমেন্ট করে সেন্সাস সার্ভে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেটা কালেকশন করে, একটা লোকও বাদ যায় না। দিস ইজ কল্ড দ্য কম্পিউটার ইনোভেশন। একমাত্র গভর্নমেন্টের পক্ষেই বা বিভিন্ন সংস্থার পক্ষেই এটা করা সম্ভব, কিন্তু আমাদের পক্ষে কিন্তু করা সম্ভব না, কারণ গভর্নমেন্টের হিউজ পরিমাণ হিউম্যান রিসোর্স আছে, গভর্নমেন্টের বাজেট থাকে হিউজ পরিমাণ, তাদের পক্ষে গোটা বাংলাদেশেই যে ডাটা কালেকশন করা সম্ভব। তো গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে আপনার কম্পিউটার ইনোভেশন, অথবা করতে পারি স্যাম্পল সার্ভে। স্যাম্পল বলছিলাম দ্য পার্ট অফ দ্য টোটাল পপুলেশন, একটা অংশ হচ্ছে আমাদের বলে স্যাম্পল সার্ভে। তো দিস ইজ দ্য মোস্ট ফ্যামিলিয়ার মেথড অফ কালেক্টিং দ্য ডেটা, আমরা ম্যাক্সিমামই সাধারণত স্যাম্পল সার্ভে করি। তো আমরা এই দুইটা ওয়েতে ডাটা কালেকশন করতে পারি, একটা কম্পিউটার ইনোভেশন আর একটা স্যাম্পল সার্ভে। যদি আপনার কাছে হিউজ পরিমাণ মানি থাকে, আপনার কাছে যদি অনেক হিউম্যান রিসোর্স থাকে, then you can follow the complete innovation. But you have not enough money, you have not enough human resources, then you have to apply the sample survey to collect the statistical data. এই দুইটা ওইটা আমরা ডাটা কালেকশন করতে পারি। তো আমাদের সেকেন্ড চ্যাপ্টার আমাদের এই পর্যন্ত শেষ। এখন দেখেন সেকেন্ড চ্যাপ্টারে আপনাদের কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। Do we have any problem about second chapter, that is the collection of statistical data? এটা theoretical problem থাকার কথা না। যদি প্রবলেম না থাকে তাহলে we can proceed the next slide, that is the we can start the step number 3, that is the presentation of the statistical data. আমরা ডাটাগুলোকে কিভাবে প্রেজেন্ট, আমরা বিভিন্ন সময় দেখি যে খবরের কাগজে বিভিন্ন গ্রাফ চার্ট দিয়ে ডাটা প্রেজেন্ট করে। এখানে গ্রাফ দেখে বলতে পারে যে ফিমেল, এটা মেল, বা অমুক জেলায় প্রোডাকশন বেশি হয়েছে, অমুক জেলাকে, এরকম বিভিন্ন গ্রাফে বা শেয়ার বাজারের আমরা এই দেখি। এমনকি আপনারা যখন হচ্ছে যে আপনারা ইকো করতে যান, বিভিন্ন টেস্ট করতে যান ইকো, তো আপনার হার্টের, তো ওখানে দেখবেন যে আপস এন্ড ডাউনস, ওটা কিন্তু গ্রাফিক্যালি প্রেজেন্ট করছে। যেটা আপনার হার্টবিটটাকে আপস এন্ড ডাউনস হয়েছে, একটা ভার্টিক্যাল এক্সিস আর একটা হরিজন্টাল এক্সিস। তো ওখান থেকে কিন্তু আমরা বলতে পারি যখন ফ্ল্যাট হয়ে যায় তখন আমরা বলি যে তার হার্টবিট নাই, তাহলে সে মারা গেছে। তো তার জন্য কিন্তু ডাক্তার হওয়া দরকার হয় না, ফ্ল্যাট হয়ে যাওয়া মানেই তার হচ্ছে হার্টবিট আর নেই, সে মারা গেছে। তো যে কেউ ওটা দেখে বলতে পারে। তো আমরা ডাটাগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করবো যেন যে কেউ যেন বুঝতে পারে যে আমার এই ডাটা কালেকশন বা এই রিসার্চের অবস্থাটা কি, কে কোন পজিশনে আছে। আমরা যদি প্রোডাকশন প্রাইস ধরি 2010 থেকে 2020 সাল পর্যন্ত, তো সেগুলোকে যদি আমরা হরিজন্টাল এক্সিস অর্থাৎ ভূমিতে যদি আমরা দেই ভূমিতে আমরা জানি গ্রাফ পেপারে যে প্রেজেন্ট করবো কেন একটা থাকে হরিজন্টাল এক্সিস আর থেকে ভার্টিক্যাল এক্সিস। গ্রাফ পেপারে ভূমি একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। তো ভূমিতে দিলাম ধরেন তো সেখানে আমরা দিলাম 2010 থেকে 20 পর্যন্ত হরিজন্টাল এক্সিসে, এবং ভার্টিক্যাল এক্সিসে দিলাম ওয়াই এক্সিসে দিলাম প্রোডাকশন অফ রাইস, কোয়ান্টিটি অফ দা রাইস। তো ওখান থেকে আমরা ওই গ্রাফ থেকে বলতে পারবো যে কোন সালে প্রোডাকশন বেশি।
তো যেটা সেটা হচ্ছে যে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো আমরা ডেটাগুলোকে এখন এই লেভেলে আমরা বলেছিলাম স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনের মধ্যে যে কি করতে হবে, ডাটা কালেকশন করতে হবে সিস্টেমেটিক ওয়েতে, সেটাকে প্রেজেন্ট করতে হবে। তো এখন আমরা প্রেজেন্টেশনে আমরা ডাটাগুলোকে প্রেজেন্ট করি। After collection and editing of data, an important step towards processing the data is classification. তো আমরা ডেটাগুলোকে তিনটা ওয়েতে প্রেজেন্ট করতে পারি। তিনটা রকম ভাবে আমরা ডেটাগুলোকে প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ক্লাসিফাই দ্য ডেটা। ডাটাগুলোকে আমরা মেল ফিমেল অনুযায়ী ক্লাসিফাই করতে পারি, বা ইয়ার টু ইয়ার ক্লাসিফাই করতে পারি, বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাসিফাই করতে পারি, বা জেন্ডার ওয়াইজ ক্লাসিফাই করতে পারি। এরকম ভাবে ডাটাগুলোকে ক্লাসিফাই করে শুধুমাত্র মেলের মধ্যে দিলাম মেল, ফিমেলের মধ্যে দিলাম ফিমেল, বা 2010 সালের মধ্যে দিলাম 2010 সালের প্রোডাকশন, 11 সালের মধ্যে দিলাম 11 সালের প্রোডাকশন। তো আমরা এরকম হচ্ছে যে টাইম অনুযায়ী ক্লাসিফাই করতে পারি ডাটাগুলো। এটা একটা প্রেজেন্টেশন। এটা একটা ডাটাকে ক্লাসিফাই করে প্রেজেন্ট করলাম মেল ফিমেল অনুযায়ী, বা জেন্ডার অনুযায়ী, বা রিলিজিয়ন অনুযায়ী। তো এইভাবে আমরা ডাটাগুলো ক্লাসিফাই করতে পারি। তো প্রথমটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেটা, তারপরেরটা হচ্ছে আমাদের টেবুলেশন অফ ডেটা, ডাটাগুলোকে আমরা টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। আর একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা। তো এই তিনটা ওয়েতে আমরা ডেটাগুলোকে ক্লাসিফাই করতে পারি, প্রেজেন্ট করতে পারি। তো প্রথমটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ডেটা। প্রথম the first way that we can present our statistical data, that is the classification of data. After collection and editing of data, an important step towards processing the data is classification. Classification is the grouping of related facts into different classes. আমরা বিভিন্ন ক্লাস অনুযায়ী ডাটাগুলো ক্লাসিফাই করতে পারবো, যেমন ডিস্ট্রিক্ট ওয়াইজ, টাইম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, এরকম ভাবে। আমরা হচ্ছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে পোস্ট অফিসে যখন একজন ডাকপিয়ন যখন পোস্ট অফিস সে ডিস্ট্রিবিউট করে বিভিন্ন জায়গায়, সে তখন শর্টিং করে নেয়। আগে ডাটাগুলোকে শর্টিং করে নেয় যে এনায়তপুরের সিটিগুলো এখানে, সিরাজগঞ্জ সদরের সিটিগুলো এখানে, আপনার গাজীপুরের সিটি এখানে, বা আরেকটা সিটি এখানে। তারা এইভাবে শর্টিং করে, শর্টিং করা মানে ডিসক্লাস। যদি ক্লাসিফিকেশন না করতো তখন সে 15টা সিটি নিয়ে গেল, প্রথম সিটি পরে গেল সোহালিতে, সে সোহালিতে সিটি নিয়ে ডিস্ট্রিবিউট করে, পরে সিটি বের করে দেখা যায় সেটা সিটি আপনার কাজীপুরে, তো ওখান থেকে আবার কাজীপুরে আসে, আবার পরে সিটি বের করে দেখা যায় আপনার সিটিটা হচ্ছে আপনার বেলকুচ, তাকে আবার বেলকুচ। তো এই জন্য ক্লাসিফিকেশনটা খুব ক্লাসিফাই না থাকতে পারে, আপনার টাইমও বেশি লাগে, কস্ট বেশি হয় ডাটা কালেকশন। তো সেই জন্য আমরা ডাটাগুলোকে ক্লাসিফাই করে নেব। আমাদের এখানে ডাটাগুলো ক্লাসিফাই করার একটা ওয়ে, আবার আমরা চারটা রকম ভাবে ডাটা ক্লাসিফাই করতে পারি। দ্যাট ইজ উই ক্যান ক্লাসিফাই দ্য ডাটা বাই 4 ওয়েজ। দ্যাট ইজ দ্য জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য ডাটা, chronological classification of data, qualitative classification, and the last one is the quantitative classification. Among the four, the first way that you can classify your data, that is the geographical classification of data. Geographical means this is based on area. আমরা বলি যে রাজশাহীতে বেশি চালের প্রোডাকশন হয়, বা রংপুরে বেশি চাল হয়, আপনার নারায়ণগঞ্জে তুলা প্রোডাকশন বেশি হয়, বা অমুক জায়গায় আলু তৈরি হয় বেশি। এগুলা কি বা এগুলা কিন্তু ডাটা কালেকশন করছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। যে আমি রাজশাহী ডিস্ট্রিক্টের ডাটা কালেকশন করলাম, তার মধ্যে রাজশাহী ডিস্ট্রিক্টের ডাটা কালেকশন থাকবে, সিরাজগঞ্জের ডাটা কালেকশন থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাটা কালেকশন করব বা প্রেজেন্ট করব, সেটা খুব বলবে আপনার জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন এরিয়া অনুযায়ী। তো সেজন্য আমরা বলি যে রাজশাহীতে ঈশ্বরদীতে বেশি সুগার ক্যান প্রডিউস হয়, ঈশ্বরদীতে। তো এগুলা কিন্তু ডাটা কালেকশন করেই কিন্তু এগুলা কিন্তু আমরা বলতে পারবো। ডাটা কালেকশন করে সেগুলো আপনাকে ক্লাসিফাই করে আমরা বলতে পেরেছি যে অমুক জেলায় সুগার ক্যান বেশি প্রোডাকশন। আরেকটা হচ্ছে chronological. That is this is the classification based on time. যে বললাম যে আপনার 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রতি ইয়ারের আপনার ডিপোজিট কালেকশনটা আপনি প্রেজেন্ট করেন। তো আপনি কি ইয়ার টু ইয়ার 2010 সালের ডিপোজিট কালেকশন কত হয়েছিল, 11 সালের ডিপোজিট কালেকশন কত হয়েছিল, 12 সালের,
এই যে আপনি টাইম ওয়াইজ আপনি ডাটা কালেকশন করলেন, প্রেজেন্ট করলেন, দিস ইজ কল্ড দা chronological classification of the data. This is called chronological classification of data. Chronology means the time. This is based on time. Okay, any confusion? কোনো কনফিউশন নাই? আর একটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে সেটা কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন। Under this classification, আমরা জানি যে কোয়ালিটি অনুযায়ী under this classification data are classified on the basis of some attribute or quality such as sex, color of hair, literacy rate, religion, color of skin. This all of the examples are qualitative classification, qualitative data. Quality, sex টাকে মেল ফিমেল, এটা কিন্তু কোয়ান্টিটি না। কালার অফ হেয়ার, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন, এগুলা কিন্তু সবগুলাই কোয়ালিটি। লিটারেসি, শিক্ষিত না অশিক্ষিত, এটাও কিন্তু আপনার কোয়ালিটি অনুযায়ী। রিলিজন, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, কালার অফ স্কিন, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন। তো এই অনুযায়ী যদি আমি ধরেন সেক্স অনুযায়ী ডাটা কালেকশন করলাম, মেলের মধ্যে ডাটা শুধুমাত্র মেলের ডাটা থাকবে, ফিমেলের মধ্যে শুধুমাত্র ফিমেল ডাটা থাকবে। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু সেক্স। কালার অফ স্কিন, এই যে সিরাজগঞ্জের মানুষদের ব্ল্যাক হেয়ার কয়জনের আছে, ব্রাউন হেয়ার কয়জনের আছে। যে ব্ল্যাক হেয়ার, আপনার হেয়ার কি ব্ল্যাক, আপনার হেয়ার ব্ল্যাকের মধ্যে আছে, ওই দুটোর মধ্যে। আপনার হেয়ার কি ব্ল্যাক, আপনার হেয়ার হচ্ছে হোয়াইট, আপনার হেয়ার হোয়াইট দুটোর মধ্যে আছে। এইভাবে যদি আমরা কোয়ালিটি অনুযায়ী যদি আমরা তারা ক্লাসিফাই করি, দেন দিস উইল বি কল্ড দ্য কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন ডেটা। তো এখানে আমরা শুধু একটা एग्जांपल দিতে পারি। We may classify population on the basis of sex, which has further classified as males and females. তো আমরা সেক্স কে ভাগ করতে, পপুলেশনকে সেক্স অনুযায়ী সেটা মেল ফিমেল আছে, মেল ফিমেল কে আবার ভাগ করতে পারি লিটারেট কিনা বা ইলিটারেট কিনা। আবার লিটারেট কে ভাগ করতে পারি এমপ্লয়েড, আনএমপ্লয়েড। ইলিটারেট কে ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি এমপ্লয়েড, আনএমপ্লয়েড। তাহলে সেটা হয়ে যাবে টোটালি কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন ডেটা। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, এখানে যেমন পপুলেশনকে আমরা ভাগ করছি সেক্স অনুযায়ী মেল ফিমেল। মেলের মধ্যে আছে লিটারেটের মধ্যে আবার এমপ্লয়েড আছে, আনএমপ্লয়েড আছে। কারণ অনেকে আছে শিক্ষিত মানুষ হবে একটা, এমপ্লয়েড। আবার এই লিটারেটের মধ্যে আছে আবার এমপ্লয়েড, আনএমপ্লয়েড থাকতে পারে। কারণ অনেকে রিক্সা চালাতে পারে এমপ্লয়েড, আবার অনেকে ঢাকা বাজারে ঘুরে বেড়ায়, তারা আনএমপ্লয়েড। all of the qualitative data। ফিমেলের মধ্যে সেম ভাবে আমরা এইভাবে কোয়ালিটি অনুযায়ী যদি ডেটা কালেক্ট করি, তার দিস উইল বি কল্ড দ্য qualitative classification of data. Then the last one is the quantitative classification of data. Quantitative, production of price, sales, deposit, weight, height, income, sales, age, এই অনুযায়ী যদি আমরা ডেটা কালেকশন করি, যে 5 ফুট 5 ইঞ্চি এরকম আছে কতজন, 5 ফুট 6 ইঞ্চি এরকম আছে কতজন, 5 ফুট 5 গুলা এক বুথের মধ্যে যাবে, 5 ফুট 6 গুলা এক বুথে যাবে। বা ইনকাম 0 থেকে 10,000 টাকার মধ্যে একটা কতজন পার্সন আছে, তারা এই গ্রুপে যাবে। 10 থেকে 20 এর মধ্যে যেমন আপনারা ওই বিকাশে যখন খোলেন তখন কিন্তু ওখানে রেঞ্জ দেওয়া আছে, ইনকাম রেঞ্জ 0 থেকে 10,000, 10 থেকে 20,000। ওখানে কিন্তু ক্লাসিফাই করছি কি অনুযায়ী, ইনকামটা একটা কোয়ান্টিটি, ওটা একটা quantity. So this will be called the quantitative classification of data. The workers of a factory may be classified according to wage as follows. Like example, this workers of factory may be classified wage অনুযায়ী, যে এখানে দেওয়া আছে 2000 থেকে 3000 টাকা ওয়েজ পায়, এরকম ওয়ার্কার্স কতজন, 2000 টাকা থেকে 3000 টাকা। This is an amount. So this is called the quantity. So this classification is called the quantitative classification of data. তো আমাদের হচ্ছে যে প্রথম লিংক 40 মিনিট প্রায় শেষ। আমরা কোনো একটা জায়গায় যাওয়ার আগে 2 মিনিটের মতো আছে। আমি আর এখানে কন্টিনিউ না করে আবার 5 মিনিট পরে আরেকটা লিংক দিচ্ছি, ঠিক আছে? যে আমরা এখান থেকে মেথডস অফ ক্লাসিফিকেশন থেকে শুরু করব আবার আফটার 5 মিনিট। আপনারা সবাই থাকেন, আমি 5 মিনিটের মধ্যে আরেকটা লিংক দিচ্ছি। জি স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম।